লাইভ ক্লাস খুব কম হয়, ফেসবুকে একটু বেশি হয়, এই জন্য আমি দু একটা ক্লাস, তোমাদের কোনো সমস্যা থাকলে আমি ওগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, সেকেন্ড পার্টের অর্গানিক কেমিস্ট্রি, যার যেখান থেকে সমস্যা আসে বলতে পারো, আমরা তোমাদের যে সমস্যাগুলি আছে সেই সমস্যা নিয়ে আমরা আলোচনা করি। স্যার আমি লিভ নিয়ে রিনিম করে দিই। না, লিভ নেওয়ার দরকার নেই, আর নামটা পুরোটা লিখে রাখো। বর্ণা আক্তার, বলো তো তোমার কি কি সমস্যা আছে? এই যে দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন, তারপরে রাসায়নিক বন্ধন বা রাসায়নিক পরিবর্তন, কোথায় কোনো সমস্যা থাকলে একটু বলো। জয়, কাজী আরাফাত হোসেন, মাহির হোসেন, তহিদুল ইসলাম রিফাত, কারো কোনো সমস্যা থাকলে বলো যে এই বিষয়টা স্যার কি আমার একটা বুঝি। প্রবলেম ছিল থার্ড চ্যাপ্টারে। হ্যাঁ বলো, যে কোনো চ্যাপ্টারে। স্যার একটা হচ্ছে যে পাই বন্ধন গঠনে সংকর বা হাইব্রিড অরবিটাল অংশ নেয় না কেন? এটা স্যার দিনাজপুর বোর্ড 2019-এ আসছে। হ্যাঁ, পাই বন্ধনে পাই অরবিটাল গুলা পাই তোমার বন্ধন গঠনে সংকর বা হাইব্রিড অরবিটাল অংশ নেয় না কেন? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্নগুলো আগে একটু নিয়ে নেই, যার যে সমস্যাগুলি আছে। সময়ন প্রভাবটা একটু বুঝাই দিলে ভালো হয়। সময়ন প্রভাব, হ্যাঁ। আর কি কি সমস্যাগুলো একটু বলো, তাহলে আমি ওই যে প্রত্যেকটা সমস্যাগুলো নিয়ে একটু আলোচনা করলাম। স্যার ওই যে কেআইপি কেএসপি এর স্যার এই যে সম্পৃক্ত অসম্পৃক্তর মধ্যে যে অধক্ষেপ পড়বে কি না কি পড়বে সেটা নিয়ে যদি একটু আলোচনা করতাম। আচ্ছা, পদক্ষেপ করবে কিনা মানে তোমার আইনিক গুণফল আর দ্রাব্যতা গুণফল। জি স্যার, জি স্যার। আর আর কারো কোনো প্রবলেম আছে? বলো। হ্যাঁ, এটা এটা বললো একজন, দ্রাব্যতা গুণফল আর আইনিক গুণফল। বর্ণা আক্তার, বলো তো তোমার কি সমস্যা আছে কিনা? সমস্যা নাই? স্যার একটা গাণিতিক সমস্যা ছিল। হ্যাঁ বলো। স্যার 700 কেলভিন তাপমাত্রায় ও 20 এটিএম চাপে নাইট্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস 2NH3 বিক্রিয়াটির সাম্য অবস্থায় 21% N2 নাইট্রোজেন ও 16% NH3 থাকে। বিক্রিয়াটি কেপি ও কেএস নির্ণয় করো। কেপিকেসি নির্ণয় করো। আচ্ছা, জি স্যার। প্রশ্নগুলি আছে, আশা করি এই প্রশ্নগুলি আমরা এর মধ্যেই সময় শেষ হয়ে যাবে, আমরা এই প্রশ্নগুলি নিই। হ্যাঁ, আর সবাই একটু মনোযোগ দাও। আমি দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করি। দেখো তো বোর্ডটা দেখা যায় কিনা ঠিক মতো। দেখো, দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের দ্রাব্যতা গুণফল আর আইনিক গুণফল। প্রশ্ন করছিল দ্রাব্যতা গুণফল আইনিক গুণফল অদক্ষেপ পড়বে কিনা। আরেকটা দ্বিতীয় অধ্যায় প্রশ্ন সময়ন প্রভাব। দ্বিতীয় অধ্যায়ের দুইটা প্রশ্ন একটু লক্ষ্য করবা। আমরা যদি এখানে আমি সিলভার নাইট্রেট দ্রবণ নিলাম, আর এই পাত্রে আমি সোডিয়াম ক্লোরাইড দ্রবণ নিলাম। এটা এ পাত্র, এটা বি পাত্র। রেকর্ড করবা কেউ? রেকর্ড করতে চলে করতে পারো।
আচ্ছা, লক্ষ্য করো একটু, নিয়মটা আমি বলে দিই, আমি একজাক্টলি মানগুলো হয়তো বা বইয়ের সাথে মিলবে না। এই দুইটা পাত্রের দ্রবণ, এখানে দেওয়া থাকবে সিলভার ক্লোরাইড এর কেএসপি, এই মানটা আমি একটু অনুমান করে নিলাম, এটা দেওয়া থাকবে। এই যে মানটা হয়তো বা মিলবে না বইয়ের সাথে, আমি ধরে নিলাম এই মান। আচ্ছা, এবার বলবে প্রশ্নের মধ্যে এ প্লাস বি মিশ্রণে অদক্ষেপ পড়বে কিনা। লক্ষ্য করো, অদক্ষেপ পড়বে কিনা, গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। যারা বুঝো তারাও একটু মনোযোগ দাও, রিভিশনটা হবে। আর যারা একটু সমস্যা আছে এরা দেখো। তাহলে এখানে আমার দুইটা পাত্রের যে দ্রবণ নিচ্ছি, দ্রবণের ঘনমাত্রা নাই, আয়তন নাই, তাহলে আমাকে ঘনমাত্রা আয়তন দিয়ে দিতে হবে, যে কতটুকু দ্রবণ আছে, কোন ঘনমাত্রা দ্রবণ আছে। আমি এখানে দিয়ে দিলাম 40 ml 0.1 মোলার সিলভার নাইট্রেট দ্রবণ। এই পাত্র দিয়ে দিলাম আমি 30 ml 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ। লক্ষ্য করো, এখন দুইটা দ্রবণ যদি মিক্সচার করি আমরা, তাহলে বিক্রিয়া কি হবে। প্রথমে আমরা একটু বিক্রিয়াটা দেখি, যে সিলভার নাইট্রেট দ্রবণ আর সোডিয়াম ক্লোরাইড দ্রবণ যদি একসাথে মিশাই, তাহলে উৎপন্ন হবে সিলভার ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রেট। এটা রদক্ষেপ পড়বে। এখন পড়বে কিনা আমরা দেখব, খেয়াল করো। কারো কোনো প্রশ্ন থাকলে সাথে সাথে বলবা। আমরা প্রথমে বিক্রিয়া লিখলাম যে এই দুইটা পাত্রের দ্রবণ মিক্সচার করলে এই অদক্ষেপ পড়বে। এবার আমার কেএসপির মানটা দেওয়া আছে সিলভার ক্লোরাইডের, আমরা এখন বের করব সিলভার ক্লোরাইডের আয়নিক গুণফল। লক্ষ্য করো, আমরা দুইটা দ্রবণ মিক্সচার করলে আয়নিক গুণফলটা বের করবো, আর সিলভার ক্লোরাইডের দ্রব্যতা গুণফল দেওয়া আছে, দুইটা আমরা কম্পেয়ার করব। তাহলে মিশ্রণের পূর্বে সিলভার আয়নের ঘনমাত্রা কত, কে পারবে একটু বলবা। মিশ্রণের পূর্বে সিলভার আয়নের ঘনমাত্রা কত? 0.1। বর্ণ আক্তার বলো তো। 0.1 মোলার। এটা আমরা কিভাবে বুঝলাম? কারণ 1 মোল সিলভার নাইট্রেট দ্রবণ বিজিত 1 মোল সিলভার আয়ন 1 মোল নাইট্রেট আয়ন উৎপন্ন করে। সিলভার নাইট্রেটের যা ঘনমাত্রা, সিলভার আয়নের ঘনমাত্রা, নাইট্রেট আয়নের ঘনমাত্রা সেম। তাহলে আমি এখানে মিশ্রণের পূর্বে সিলভার আয়নের ঘনমাত্রা বললাম, আমি দেওয়া আছে 0.1 মোলার, এটাকে ধরলাম ঘনমাত্রা S1। লক্ষ্য করো, তাহলে মিশ্রণের পূর্বে সিলভার আয়নের আয়তন কত আছে বলো? 40 ml। 40 ml মিশ্রণের পূর্বে। এবার মিশ্রণের পর সিলভার আয়নের আয়তন কত হবে B2? যখন দুইটা দ্রবণ মিশাবো তখন 70 ml। তাহলে মিশ্রণের পর সিলভার আয়নের ঘনমাত্রা S2 বা দ্রাব্যতা কত? এখন একটু লক্ষ্য করবা, অনেকের মনে ধারণা থাকে যে সিলভার আয়নের ঘনমাত্রা তো 80.1, সেটা আছে এ পাত্রে। যখন মিক্সচার করবো তখন আয়তন বেড়ে গেছে, 70 ml হয়ে গেছে। আমরা জানি লঘুকরণ সূত্র, আয়তন বাড়লে ঘনমাত্রা কমে যায়। তাহলে এই দুইটা দ্রবণ মিশাইলে সিলভার আয়নের ঘনমাত্রা 0.1 যা ছিল তার চেয়ে কমে যাবে। কত কমবে সেটা আমরা মিশ্রণের পর দেখবো সিলভার আয়নের ঘনমাত্রা কত। আমরা জানি লঘুকরণ সূত্র B1S1 সমান B2S। একটু ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেশন করো, S2 সমান কত? 0.058। 0.058 মোলার। দেখো আয়তন 0.1 ছিল, কমে গেছে, আয়তন বেড়ে গেছে। আচ্ছা, এবার আমরা একইভাবে আমার এখন প্রয়োজন হলো ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বের করা।
কারণ আমার তো সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল দেওয়া, সিলভার ক্লোরাইডের আয়নিক গুণফল আমি বের করব। তাহলে ক্লোরাইড আয়নের ঘনমাত্রাটা মিক্সচারের পূর্বে কিন্তু 0.1 মোলার আছে, এবার মিশনের পরে কত হয় সেটা আমি বের করব। তাহলে একইভাবে আমি যদি এখানে দেখি ক্লোরাইড আয়নের ঘনমাত্রা মিক্সচারের পূর্বে S1 কত আছে 0.1, এবার ক্লোরাইড আয়নের আয়তন কত হবে B1 30 ml। এবার ক্লোরাইড আয়নের মিক্সচারের পর ক্লোরাইড আয়নের আয়তন কত হবে 70 ml। এখন আমি দেখব ক্লোরাইড আয়নের ঘনমাত্রা S2 সমান কত, এটা আমরা পাইলাম সিলভার আয়নের ঘনমাত্রা। এবার একই নিয়মে তুমি ক্লোরাইড আয়নের ঘনমাত্রাটা বের করো, দেখো তো কত আসে 0.043 0.043 মোলার। প্রশ্নটা কার ছিল জানি, প্রশ্নটা কি করছিল? স্যার আমি করেছিলাম। মাহির, জি স্যার। তুমি কি বুঝতেছো? জি স্যার বুঝতেছি। না বুঝতে পারলে বলতে হবে কিন্তু। ওকে আচ্ছা, স্যার। এখন আমি ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বের করলাম, সিলভার আয়নের ঘনমাত্রা বের করলাম। আমরা এখন বের করব কি, এখন আমি সিলভার ক্লোরাইডের আয়নিক গুণফল বের করব। সিলভার ক্লোরাইড এর আয়নিক গুণফল আইপি, সিলভার আয়ন এর ঘনমাত্রা আর ক্লোরাইড আয়নের ঘনমাত্রার গুণফল। তাহলে এবার গুণ করলে কত আসে, আয়নিক গুণফলটা কত? কত? আয়নিক গুণফল কত আসে সিলভার ক্লোরাইডে? 2.4 into 10 to the power -2 -2। এই যে আমরা আয়নিক গুণফল পেয়ে গেলাম সিলভার ক্লোরাইডে। আর প্রশ্নের মধ্যে দেওয়া ছিল মাইনাস কি হবে স্যার? 1.5 into 10 to the power -5, এটা ছিল দ্রব্যতা গুণফল। আর এখানে আমরা পাইলাম আয়নিক গুণফল। এবার কোনটা বড়, আয়নিক গুণফল বড় না দ্রব্যতা গুণফল বড়? আমরা জানি দ্রব্যতা গুণফল যদি কম হয়, আয়নিক গুণফল বেশি হয়, তাহলে অদক্ষেপ পড়বে। আমরা জানি KSP সমান IP যদি হয় তাহলে সম্পৃক্ত হবে। আমরা জানি KSP যদি ছোট হয়, IP যদি বড় হয় তাহলে অদক্ষেপ পড়বে। আর যদি KSP বেশি হয় IP এর চেয়ে তাহলে অসম্পৃক্ত দ্রবণ হবে। তিনটা শর্ত আমরা জানি, তাহলে এখানে পদক্ষেপ করবে। মাহির বুঝতে পারছো কিনা? জি স্যার। এটা গেল একটা। দ্বিতীয় চ্যাপ্টারের আরেকটা প্রশ্ন ছিল সম আয়ন প্রভাব, কমন আয়ন প্রভাব, ইংলিশে বলা হয় কমন আয়ন। এবার ভালো করে বুঝতে হবে, দ্রাব্যতা তো সবাই বুঝো, দ্রাব্যতা। প্রশ্নটা কার ছিল? সমায়ন প্রভাব কে প্রশ্নটা করছিল একটু বলো? আমি স্যার। জয়। এবার জয় একটু খেয়াল করবা কথাটা। দ্রাব্যতা আমরা জানি দ্রাবকের মধ্যে দ্রবীভূত হওয়ার ক্ষমতা, এটি হলো দ্রাব্যতা। আমরা একটা কন্ডিশন নেই, নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকের মধ্যে সর্বোচ্চ যত গ্রাম দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, দ্রবের সেই গ্রাম প্রকাশক সংখ্যাটাই দ্রাব্যতা তৈরি। কিন্তু মূলত দ্রাব্যতা হলো দ্রাবকে দ্রবীভূত হওয়ার ক্ষমতা। যেমন তুমি 100 গ্রাম পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত করবা, 36 গ্রাম দ্রবীভূত হয়, পরীক্ষা করে দেখা গেছে। তাহলে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 36, কিন্তু পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত হয় 13 গ্রাম, তাহলে তার দ্রাব্যতা হলো 13। তাহলে সব লবণের দ্রাব্যতা এক না, কখনই কোনো লবণের দ্রাব্যতা সমান হবে না, কারণ সবগুলার ভর, গঠন, আকৃতি একটা সমান না। খেয়াল করবা। তাহলে আমরা যদি দ্রাব্যতাটা বুঝতে পারি, আর দ্রাব্যতা গুণফলটা কি একজন একটু বলো দেখি, দ্রাব্যতা গুণফলটা কি সংক্ষেপে বলো।
এই দুইটা জিনিস তোমাকে বুঝতে হবে। দ্রাব্যতা হলো দ্রব, দ্রাবকের মধ্যে দ্রব দ্রবীভূত হওয়ার ক্ষমতা হলো দ্রাব্যতা, আর দ্রাব্যতা গুণফলটা কি? নির্দিষ্ট জয়, তাপমাত্রায় কোনো স্বল্প দ্রাবতাযুক্ত লবণ থেকে উৎপন্ন আয়নসমূহের ঘনমাত্রা সর্বোচ্চ গুণফলকে দ্রাবতার গুণফল বলে। আচ্ছা, এটা তুমি বইয়ের ভাষায় বলছো, তুমি তোমার মতন বলবা। সেটা হলো নির্দিষ্ট তাপমাত্রা, ঠিক আছে। যে কোনো লবণের, মনে রাখবা, নির্দিষ্ট তাপমাত্রায় স্বল্প দ্রবণীয় লবণ হোক, তীব্র দ্রবণীয় লবণ হোক, সাধারণত আমরা দ্রাব্যতা গুণফলটা বের করি স্বল্প দ্রবণীয় লবণের ক্ষেত্রে, কিন্তু তীব্র দ্রবণীয় লবণের ক্ষেত্রে দ্রাব্যতা আছে, দ্রাব্যতা গুণফল পাওয়া যায়, আমরা ব্যবহার করি স্বল্প দ্রবণীয় লবণের। সম্পৃক্ত অবস্থায় যে কোনো লবণের আয়নিক গুণফল হলো দ্রাব্যতা গুণফল। এটা মনে রাখবা যে একটা লবণ সম্পৃক্ত হইলে সম্পৃক্ত অবস্থায় তার যে আয়নিক গুণফলের মান আর দ্রাব্যতা গুণফলের মান সমান। তাহলে আমরা বলতে পারি নির্দিষ্ট তাপমাত্রায় স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত অবস্থায় আয়নিক গুণফলটা হলো দ্রাব্যতা গুণফল সাধারণত। আচ্ছা, এখন আমি এখানে সমায়ন, এই সোডিয়াম ক্লোরাইড দ্রবণ নিলাম, আমি সোডিয়াম ক্লোরাইডের কেলাসন আমি প্র্যাকটিক্যাল ক্লাসে দেখাই। এখানে সোডিয়াম ক্লোরাইডকে আমরা বাজারের খোলা সোডিয়াম ক্লোরাইড লবণ নেই, লবণের মধ্যে বিভিন্ন লবণ মিক্সচার থাকে, এখান থেকে শুধু বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইডটাকে কেলাস আকারে বের করা হয়। এখন যখন কেলাস করব, এই দ্রবণটাকে আমরা তাপ দিয়ে ফুটাই, ফুটানোর পরে এটাকে আবার ঠান্ডা করলে এটা কেলাস আলাদা হয়। কথাটা বুঝবা। আমি সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ একটা বিকারে নিলাম, সম্পৃক্ত দ্রবণ নিতে হবে, সম্পৃক্ত দ্রবণ সবাই বুঝো যে আমার এটা সম্পৃক্ত দ্রবণ, সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ কিভাবে বানাইতে হয় এটা বুঝো কিনা? না বুঝলে বলতে হবে, বুঝলে বলতে হবে যে বুঝি। আচ্ছা, যদি বুঝে থাকো, আমি ধরে নিলাম বুঝো সম্পৃক্ত অবস্থায়, এটা সম্পৃক্ত অবস্থায় আছে। এবার আমরা এখানে তাপ দিব, তাপ দিয়ে এটাকে ফুটাবো, ফুটানোর পরে এটাকে আবার ঠান্ডা করলে এখান থেকে সোডিয়াম ক্লোরাইড কেলাস আকারে আলাদা হবে, অন্যান্য লবণ গুলা দ্রবীভূত অবস্থায় থাকবে, সোডিয়াম ক্লোরাইড কেলাস আকারে আলাদা হবে। এই সোডিয়াম ক্লোরাইড লবণের সাথে কিন্তু ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ওই লবণগুলো মিক্সচার থাকে। তাহলে আমি সোডিয়াম ক্লোরাইডটাকে আলাদা করলাম, বাকিগুলো আলাদা হয়নি কেন? কে পারবা উত্তরটা? আমি এটাকে এই দ্রবণ সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ নিয়ে এর মধ্যে যে বিভিন্ন লবণ মিক্সচার থাকে ওইগুলা সম্পৃক্ত করে তাপ দিলে, ফুটানোর পরে আবার এই দ্রবণটা কি হবে, ঠান্ডা করলে আলাদা করে সোডিয়াম ক্লোরাইডটা কেলাস আকারে বের হবে, আর বাকি লবণগুলি দ্রবীভূত অবস্থায় থাকবে। কেন? কেউ পারলে বলো। সোডিয়াম ক্লোরাইডটা আলাদা হবে এই কারণে, সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা গুণফলের মান আয়নিক গুণফলের মানের থেকে কমে যায়, এই জন্য সোডিয়াম ক্লোরাইডটা আলাদা হয় কেলাস আকারে, বাকি দুটো আলাদা হয় না। কারণ ওই দুটার আয়নিক গুণফলের মান দ্রাব্যতা গুণফলের মানের চেয়ে কি থাকে, কম থাকে, দ্রাব্যতা গুণফলের মান বেশি থাকে, যে কারণে ক্যালসিয়াম ক্লোরাইড বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড এখান থেকে আলাদা করা যায় না, শুধু সোডিয়াম ক্লোরাইডকে আলাদা করতে পারবা। কারণ সোডিয়াম ক্লোরাইডের আয়নিক গুণফলের চেয়ে দ্রাব্যতা গুণফলের মান কমে যায়, তখন এটা আলাদা হয়। আচ্ছা, এবার আমি এই দ্রবণের মধ্যে কয়েক ফোঁটা HCl দিয়ে দিই, উপর থেকে কয়েক ফোঁটা গাঢ় HCl দিয়ে দিব, দিয়ে তাপ দিব, দেখবো সোডিয়াম ক্লোরাইড দ্রুত কেলাস জমা হয়েছে। লক্ষ্য করো, তুমি যদি HCl নাও দাও তাও কেলাস হবে, একটা সময় লাগবে, কিন্তু যখন আমি HCl যোগ করে দিলাম, এবার দেখবা কেলাস তাড়াতাড়ি করে, আলাদা করে সোডিয়াম ক্লোরাইড দানাদার তাড়াতাড়ি গঠন করে। এর কারণ হলো এখানে এই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে ক্লোরাইড আয়ন, HCl এর মধ্যে ক্লোরাইড আয়ন, এই দুটা কমন যায়, এই দুটো হলো কমন আয়ন। এখানে এই কমন আয়ন ক্লোরাইড আয়নের প্রভাবে যখন তুমি সোডিয়াম ক্লোরাইডটাকে সম্পৃক্ত করলা, লক্ষ্য করো, তখন সোডিয়াম প্লাস আর Cl মাইনাস হলো। যখন আমি এই দ্রবণে তারই সমায়নযুক্ত HCl যোগ করলাম, এই ক্লোরাইড আয়নের কারণে দ্রবণে কার ঘনমাত্রা বাড়বে? আমি HCl যোগ করলে এখানে কার ঘনমাত্রা বাড়বে? সোডিয়াম। না, সোডিয়াম তো নাই এখানে।
ও কার ঘনমাত্রা বাড়বে? ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বাড়বে। হাইড্রোজেন আয়নও যাবে, হাইড্রোজেন আয়ন দর্শক হিসেবে থাকবে, হাইড্রোজেন আয়নের কোনো ভূমিকা নাই, কিন্তু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বাড়বে। এমনি তো সোডিয়াম ক্লোরাইডের মধ্যে ক্লোরাইড ছিল, যখন আমি সমায়নযুক্ত HCl যোগ করলাম দ্রবণের মধ্যে, ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেড়ে গেল। এখন এই যে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা যে বাড়ছে, যে অতিরিক্ত যে ক্লোরাইড আয়নটা দ্রবণে প্রবেশ করছে, সেই ক্লোরাইড আয়নটা এই সোডিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে সাম্যাবস্থার ডান থেকে বাম দিকে চলে আসে। এই কথাটা বুঝতে হবে। আমি যখন HCl যোগ করলাম তখন দ্রবণে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পায়। এখন তো সোডিয়াম ক্লোরাইড KSP এর মান তো নির্দিষ্ট, এটা ধ্রুবক। তাহলে অতিরিক্ত ক্লোরাইড আয়ন কি করবে? অতিরিক্ত ক্লোরাইড আয়নটা এই সোডিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড গঠন করে সাম্যাবস্থা বাম দিকে চলে আসে। তার মানে কি, বাম দিকে চলে আসা মানে কি, সোডিয়াম ক্লোরাইডটা আবার কেলাস আকারে জমা হয়। তাহলে এখানে দ্রাব্যতা গুণফলের মান কিন্তু স্থির। তার মানে সোডিয়াম ক্লোরাইড যখন আবার গঠন করে ফেলে তখন তার কি দ্রাব্যতা বাড়ে না কমে? কথা বুঝতেছ না? আবার কথাটা শোনো, যখন আমি HCl যোগ করলাম দ্রবণে ক্লোরাইড ঘনমাত্রা বেড়ে গেল। এই যে অতিরিক্ত যে ক্লোরাইডটা বাড়ছে সেটা আবার সোডিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড গঠন করে ফেলে। তার মানে কি, সোডিয়াম ক্লোরাইড বিয়োজিত হলে তার দ্রাব্যতা বাড়তো, যেহেতু আবার সোডিয়াম ক্লোরাইড গঠিত হয়, জমা হয়, তার মানে তার দ্রাব্যতা কি হয়, কমে যায়। যেহেতু দ্রাব্যতা গুণফলের মান ধ্রুবক, তাহলে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কি হয়, হ্রাস পায়। এই কারণে সোডিয়াম ক্লোরাইড আলাদা করে কেলাস আকারে জমা হয়। আয়নিক গুণফলের মান বেড়ে যায়, দ্রাব্যতা গুণফলের মান স্থির আছে, আয়নিক গুণফল বেড়ে যায়। ক্লোরাইড প্রবেশ করলে তো ক্লোরাইডের ঘনমাত্রা মানে আয়নিক গুণফল বেড়ে যায়। এই কারণে সোডিয়াম ক্লোরাইডটা আলাদা করে পৃথক করে নিচে জমা হয়। তাহলে এই সমায়নের কারণে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হ্রাস পায়, সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হ্রাস পায়। বুঝতে পারতেছ সমায়নটার প্রভাব? জয়, জয়ের প্রশ্নটা বুঝতে পারছো? আচ্ছা, বাসায় আবার একটু পড়বা। এখন বলো, পরের প্রশ্ন কি ছিল? তৃতীয় অধ্যায়ের কি প্রশ্নটা ছিল? তৃতীয় অধ্যায়ের প্রশ্নটা কি করছিলা? তৃতীয় অধ্যায়ের প্রশ্নটা ছিল যে পাই বন্ধন গঠনে সংকর বা হাইব্রিড অরবিটাল অংশ নেয় না কেন? আচ্ছা, এখন এটা বুঝো, হাইব্রিড অরবিটাল কোনগুলা গঠন করে? আমি কার্বনের ইলেকট্রন বিন্যাস, যেহেতু প্রশ্ন করছো সুতরাং এটা বোঝার কথা, আমি উত্তেজিত করলে এটা হয়। আমরা জানি যুজ্যতা স্তরের ভিন্ন শক্তির অরবিটাল পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সমশক্তির সমসংখ্যক অরবিটাল উৎপন্ন করার প্রক্রিয়া হলো হাইব্রিডাইজেশন, সংকরণ। যুজ্যতা স্তরের ভিন্ন শক্তির অরবিটাল, আমি যদি S আর P মিক্সচার করি তাহলে SP সংকর অরবিটাল গঠিত হবে। কয়টা SP হবে? দুইটা SP সংকর অরবিটাল হবে। একটা S এর সাথে আমি দুইটা P মিলিত করলাম, কয়টা সংকর অরবিটাল গঠন করবে? sp2 তিনটা হবে। খেয়াল করবা। আর যদি এই PZ অরবিটাল আমি ধরে নেই, কার্বনের কিন্তু তিন প্রকারের সংকরণ হইতে পারে। এই PZ অরবিটাল যদি অসংকরিত থাকে, এটা কিন্তু সংকর অরবিটাল, আর এটা কিন্তু অসংকরিত অরবিটাল। আর অসংকরিত অরবিটাল সবসময় পাই বন্ধনে ব্যবহৃত হয়। খেয়াল করবা। যেমন তোমার আমি একটা উদাহরণ দেখালে আর একটু ক্লিয়ার হবে। যেমন অক্সিজেন অণু গঠন যদি আমরা দেখাই, অক্সিজেন অণু গঠন, তাহলে অক্সিজেনের যুজ্যতা স্তরে আছে 2s2, 2px2, 2py1, 2pz1। দেখো তো অক্সিজেনের ঠিক আছে কিনা ইলেকট্রন বিন্যাস? ঠিক আছে কিনা বলো? জি স্যার। আচ্ছা, অক্সিজেনের আর উত্তেজিত করা যাবে না। এখন অক্সিজেন অণুর মধ্যে দ্বিবন্ধন আছে, লক্ষ্য করবা। তাহলে অক্সিজেনের দ্বিবন্ধন যুক্ত যৌগের মধ্যে সংকরণ হয় sp2, তাহলে অক্সিজেনের sp2 সংকর অরবিটাল গঠিত হয়। তাহলে এখানে একটা PZ অরবিটাল অসংকরিত থাকে। একটু লক্ষ্য করে আমি চিত্রটা যদি দেখাই,
অক্সিজেনের সংকর অরবিটাল 3টা, আমি একটু উপরে আঁকি দেখাই। দেখো তো sp2 কয়টা আঁকছি আমি, এই একটা sp2, অক্সিজেনের সাথে এই যে এই একটা sp2, এই একটা sp2, 3টা sp2, এই একটা sp2, 3টা sp2, 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 কয়টা করে sp2 সংকর অরবিটাল গঠন করছে? 3টা। লক্ষ্য করো। আর অসংকরিত কয়টা থাকে? একটা। তাহলে অসংকরিত অরবিটাল পাশাপাশি, অসংকরিত অরবিটাল পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে কি গঠন করে? সিগমা। তাহলে এখন তোমার প্রশ্ন হলো যে অসংকরিত অরবিটাল গুলা পাই বন্ধন গঠন করে কেন, সংকরিত অরবিটাল করে না কেন? সংকরিত অরবিটাল সবসময় মুখোমুখি অধিক্রমণ করে, এই যে মুখোমুখি। আর অক্সিজেনের এখানে 2টা লোন পেয়ার আছে। এখন তুমি যদি পানির অণু গঠন করতে চাও তাহলে হাইড্রোজেন আসবে 2টা করে। কথা বুঝতেছো? এটা মুখোমুখি অধিক্রমণ করবে। আর এই যে এটা হলো পাশাপাশি, অসংকরিত অরবিটাল সবসময় পাশাপাশি অধিক্রমণ করে, আর সংকরিত অরবিটাল পাই বন্ধন গঠন করে না, কারণ সংকরিত অরবিটাল সবসময় মুখোমুখি অধিক্রমণ করে। বুঝতে পারতেছ? এই অক্সিজেনের গঠন, একটা পাই বন্ধন, এই যে এখানে একটা পাই বন্ধন, আর এটা সিগমা বন্ধন, এই একটা পাই। প্রশ্নটা কার ছিল? আমার ছিল স্যার। বুঝতেছো কথাটা কি বলছি? অসংকরিত অরবিটাল কখনোই মুখোমুখি অধিক্রমণ করতে পারে না, কারণ অসংকরিত অরবিটাল তো লম্বা বরাবর পাশাপাশি থাকে, আর পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে সবসময় অসংকরিত অরবিটাল গুলা পাইবন্ধন করে, আর সংকরিত অরবিটাল সবসময় মুখোমুখি অধিক্রমণ করে। এই কারণে সংকরিত অরবিটাল সিগমা বন্ধনে ব্যবহৃত হয়, আর অসংকরিত অরবিটাল গুলি পাই বন্ধনে ব্যবহৃত হয়। এটা অক্সিজেন অণুর অরবিটাল চিত্র। স্যার এখানে কার্বন কার্বন ত্রিবন্ধনের গঠনের বেলায় সি পরমাণু sp সংকরণ ঘটে। কথা শোনা যায় মাহির? জি স্যার। আরেকটা প্রশ্ন ছিল চতুর্থ অধ্যায়ের, প্রশ্নটা একটু বলো। প্রশ্নকর্তা কি আছে না নাই? চতুর্থ অধ্যায়ের কোন প্রশ্ন একটা ছিল, কেউ কে আছে প্রশ্নটা করছিল যে কেপিকেএস নির্ণয়। হ্যাঁ, কেপিকেসি। জি স্যার। তুমি প্রশ্ন করছো? জি স্যার করেছিলাম, একটা সমাধান ছিল সমস্যা। হ্যাঁ, সমাধানটা বলো না একটু। নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে আচ্ছা। অ্যামোনিয়া, অ্যামোনিয়া। ইয়েস স্যার, হ্যাঁ 700 কেলভিন তাপমাত্রায় 20 এটিএম চাপে এই বিক্রিয়াটিতে সাম্যাবস্থায় 21% সোডিয়াম এবং 16% অ্যামোনিয়া থাকে। বিক্রিয়াটি কেপিকেসি। সাম্যাবস্থায় 21% অ্যামোনিয়া আর 16% 21% সোডিয়াম, 21% সোডিয়াম, সরি স্যার নাইট্রোজেন, 21% নাইট্রোজেন আর হচ্ছে 16% অ্যামোনিয়া। 21% নাইট্রোজেন আর 16% অ্যামোনিয়া। অ্যামোনিয়া, এটা হ্যাঁ এটা সাম্যাবস্থায় উৎপন্ন হয়। তুমি লাইনে থাকো। এটা 16% আর এটা 21%, তাহলে 100 থেকে বাকি বাদ দিলে কত থাকে বলো? 5। আর এই 16 আর 21 যোগ করে 100 থেকে বাদ দাও, তিনটা মিলে তাহলে 8%। ও ওকে স্যার, ও স্যার। বলো। 63% হলো নাইট্রোজেন, হাইড্রোজেন। এটা বুঝতে পারছো কিনা? জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তোমার মোট চাপ দেওয়া আছে, তাহলে আমি
এই বিক্রিয়ার যদি আমি কেপি বের করি তাহলে পি অ্যামোনিয়া মোল সংখ্যা পাওয়ার নাইট্রোজেন ভর ক্রিয়া সূত্র পি হাইড্রোজেন, এটা তো বুঝো সবাই। উৎপাদের আংশিক চাপের গুণফল বাই বিক্রিয়ক সময়ের আংশিক চাপের গুণফল মোল সংখ্যা পাওয়ার ভর ক্রিয়া সূত্র, এটা বুঝতে পারছো মাহির? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন যদি আমি আলাদা করে এদের আংশিক চাপ বের করি, যদি আমি নাইট্রোজেনের আংশিক চাপ বের করি তাহলে নাইট্রোজেনের মোল সংখ্যা কত আছে 21 ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা কত 100 ইন্টু মোট চাপ কত 20, এটা বুঝছো? জি স্যার। নাইট্রোজেনের প্রতিটি উপাদানের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা হয় মোল ভগ্নাংশ, নাইট্রোজেনের মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ হলো আংশিক চাপ। তাহলে এখানে কত আসে, কত বলো? এখানে কত 2.1 আসে? কত? ওয়েট স্যার, 4.2। 4.2 অ্যাটমোস্ফিয়ার। একইভাবে এবার মাহির বলো হাইড্রোজেনের আংশিক চাপ কত হবে? আমি এই সূত্র ব্যবহার করে বলছি, তুমি এবার বলো। স্যার 12.6। 63 ডিভাইডেড বাই 100 ইন্টু 20, 20। এটা এটা আছে, এটা করছো? জি স্যার। হ্যাঁ, কত আসে 12.6। 12.6। এবার অ্যামোনিয়ারটা বলো কত হবে? অ্যামোনিয়ার কত 16 ডিভাইডেড বাই 100 ইন্টু 20, 3.2। 3.2 অ্যাটমোস্ফিয়ার। আমি তিনটার আংশিক চাপ পাইছি, এই সমীকরণে বসাই দিয়ে এখন পারবো না। ওকে স্যার। এখন শুধু এই যে সূত্রের মধ্যে বসাইতে হবে, যেমন এখানে 3.2 উপরে স্কয়ার, এখানে নাইট্রোজেনের হবে 4.2 ইন্টু হাইড্রোজেনের 12.6 কিউব, পরে ক্যালকুলেশন করে কেপির মান বের করবা। 1.2 into 10 to the power 3 1.2 ইন্টু 10 টু দি into পাওয়ার 10 to the power inverse 3 inverse 3 স্যার। হ্যাঁ 3 10 টু দি পাওয়ার মাইনাস 3, এই এটা হলো কেপির মান পেয়ে গেলা, এটি হলো কেপি মান পাইছো। এবার কি কেসি বের করতে বলছে? জি স্যার, জি, কেসি নির্ণয় করো। আচ্ছা, তা এটা কি সবাই বুঝতে পারছো তোমাদের এই এই অঙ্কটা? যারা সাম্যাবস্থা করো নাই, ক্লাস করো নাই, তারা পারবে না, আর যারা করছো তাদের বুঝার কথা। এখন আমি কেপি 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 পাইলাম 1.2 10 টু দি পাওয়ার মাইনাস 3 এই বিক্রিয়ার। এবার আমরা জানি কেপি সমান কেসি আর টি ডেলেন। আমরা যে কোনো বিক্রিয়ার একটা সম্পর্ক হলো কেপি কেসির মধ্যে সম্পর্ক হলো এই। তাহলে এখানে ডেলেন সমান কত কে পারবা বলো দেখি? স্যার 2 - 4। 2 - 4 গুড -2। উৎপাদের মোল সংখ্যার সমষ্টি 2 আর বিক্রিয়কের মোল সংখ্যার সমষ্টি 4, তাহলে বিয়োগ করলে 2 - 4 মানে -2। এবার টি এর মান দেওয়া আছে কত কেলভিন? টি এর মান স্যার 700 কেলভিন দেওয়া। 500 কেলভিন। আর আর এর মান আমরা জানি লিটার অ্যাটমোস্ফিয়ার 0.2। আর এর মান তো অনেকগুলো স্যার, এটা নিয়ে একটু কনফিউশন হয়। হ্যাঁ, আর এর মান তো স্যার অনেকগুলো, 2টা না 3টা আর স্যার। এর মান এটা যেহেতু এখানে 20 অ্যাটমোস্ফিয়ার চাপে দেওয়া আছে, কেপির মান অ্যাটমোস্ফিয়ারে আসবে, আর এর মান লিটার অ্যাটমোস্ফিয়ারে নিতে হবে। এখন যদি চাপের মান দেওয়া থাকতো প্যাসকেলে, তাহলে আমি আর এর মান নিতাম এসআইতে। যদি চাপের মান দেওয়া থাকতো সিজিএস পদ্ধতিতে, তাহলে আমি আর এর মান নিতাম সিজিএস পদ্ধতিতে, সেন্টিমিটারে থাকে। 3টা একক আর এর মান আমরা ব্যবহার করি, লিটার অ্যাটমোস্ফিয়ার, সিজিএস আর এসআই। এটা হলো লিটার অ্যাটমোস্ফিয়ার আর এর মান, মুখস্থ করে ফেলবা। লিটার অ্যাটমোস্ফিয়ারে আর এর মান এটা। এখন তুমি আর এর মান দেওয়া আছে, ডেলেন এর মান দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে, কেপির মান দেওয়া আছে, পাইছি। তাহলে কেসি সমান কত এখন কি ক্যালকুলেশন করে বের করতে পারবা? $3.9537।
এটা ইয়েস স্যার। এখন স্যার এটা এই একক কি হবে স্যার? একক, এখন তোমার বিক্রিয়ার একক বের করতে হলে আরেকটা সমস্যা আছে। সমস্যা মানে কি, আমরা বলি ওই সকল বিক্রিয়ার একক দেওয়ার দরকার নাই, তুমি একক যদি বের করো তাহলে আমি কেসি সমান, এখানে আছে অ্যামোনিয়ার ঘনমাত্রা মোল সংখ্যা পাওয়ার, এখানে আছে নাইট্রোজেনের ঘনমাত্রা ইনটু হাইড্রোজেনের ঘনমাত্রা কিউ, তাহলে একক বের করলে এটা হলো মোল পার লিটার স্কয়ার, এখানে হবে মোল পার লিটার ইনটু মোল পার লিটার কিউ, মোল পার লিটার কিউ, এখানে কাটতে থাকে 1 বাই মোল স্কয়ার লিটার ইনভার্স 2, উপরে গেলে মোল ইনভার্স 2 মোল ইনভার্স 1 লিটার স্কয়ার, এটা হবে একক। মোল ইনভার্স 1 লিটার স্কয়ার। এই জন্য আমরা সব বিক্রিয়ার একক কেসির একক দেব, অনেক সময় আমরা প্রশ্ন দিই না। কারণ কি, কারণ সব বিক্রিয়া মোল সংখ্যা দুই পাশে সমান হলে কেপি কেসির একক থাকে না, কিন্তু মোল সংখ্যা কম বেশি হইলে আমাকে আবার একক বের করে দিতে হবে। এটা মোল ইনভার্স লিটার স্কয়ার। আচ্ছা, মাহিরের প্রশ্ন তো ছিল এটা কেপি কেসি নির্ণয় করা। মাহির একটু বলো তো, কেপি আর কেসি সাম্যধ্রুবক বা সাম্যাঙ্ক বলি আমরা, এটা দিয়ে আসলে আমরা কি করব, এই কাজটা কি? আমরা যে কেপি কেসি করতেছি বা কেপি কেসি দিয়ে আমরা কি কাজটা করব, মানে এই কেপি কেসি মান দিয়ে আমরা কি করব, কে পারবা? আর তোমাদের লাইনটা কেটে যেতে পারে 40 মিনিট পরে, আবার যখন ক্লাসে দেখা হবে তখন তোমাদের যে প্রশ্নগুলি থাকবে বিভিন্ন চ্যাপ্টারের প্রশ্নগুলিতে আমরা আলোচনা করব। তো লাইন কেটে গেলে আর ঢোকার দরকার নাই, কারণ 45 মিনিট তো 40 মিনিট পরে আবার ঢুকতে ঢুকতে 5 মিনিট চলে যায়। বলো, কে পারবা কেপি আর কেসি এর বৈশিষ্ট্য কি, বা কেপি কেসি কেন ব্যবহার করি আমরা? পারবো না কেউ? কেউ পারবে না এটা? ক্লাস কি রেকর্ড হয়েছে? তাহলে রেকর্ডটা দিয়ে দিও ফেসবুক পেজে, ঠিক আছে? যদি কেউ দেখতে চায় দেখলো। আচ্ছা বলো, কেপি কেসির মূল কাজটা কি?